কারণ হচ্ছে বাংলাদেশের সেনাবাহিনী আর পুরো সরকার মিলে দেশটারে আগুন করে ফেলছে। এই দেশ ধ্বংসের দ্বার প্রান্তে নিয়ে যাচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী এবং সরকার। এটা তো এখন দিবালোকের মতো সত্য। আজকের ভারতের যে ঘটনাটা সেটা হচ্ছে যে আপনার সেখানে 11 জন জঙ্গি ঢুকতেছিল ভারতে, ভারত সেখানে গুলি করে মেরে ফেলেছে 3 জনরে। ভারত বলছে যে এই 3 জন এগুলো সব পাইকা। ভারতীয় এম্বাসিতে আক্রমণের নেতৃত্ব যে ছেলেটা দিচ্ছে তারে ধরছে, সেটা নাকি নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করা পরে পাকিস্তানি ছেলে, সে অরিজিনাল পাকিস্তানি, সে নর্থ সাউথ ইউনিভার্সিটি পড়ালেখা করেছে, সে নেতৃত্ব দিচ্ছে ভারত এম্বাসিতে। হ্যাঁ, এইটা দেখেন পুরো সেনা প্রভাব ঘটাইলো। এবং আজকে যে ছেলেটারে পুলিশ আজকে ধরছে সেটা পাকিস্তানি একটা ছেলে। তো পাকিস্তানি একটা ছেলে কিভাবে বাংলাদেশে আইসা ভারতীয় এম্বাসিকে আক্রমণ করার নেতৃত্ব দেয়, এটা একটা বিশাল বিষয় না? সে আবার নর্থ সাউথ ইউনিভার্সিটি থেকে পাশ করে, যে পাকিস্তানি ছেলে, তার বাড়ি নাকি অরিজিনাল পাকিস্তান। সে তাহলে এগুলা কি? বাংলাদেশ তো রাষ্ট্রীয় মদতে ভারতের সাথে একটা যুদ্ধ লাগাইতে চাইতেছে। তো ভাই এত যুদ্ধ লাগানো, এত তর্ক না কইরা আপনারা তার চেয়ে কামান দাগায় দেন ইন্ডিয়ার দিকে, মাইরা দেন বর্ডারে কামান দিয়া, কিছু মইরা যাক না ইন্ডিয়ান সৈন্য। এরপর আমরাও দেখি যে ইন্ডিয়া কি করে। ইন্ডিয়া তো ব্রাহ্মস একটা মারলেই আমরা শেষ, নাকি ওইটার জন্য আমরা আবার S-400 কিনছে কিনা তাও জানি না বাংলাদেশ। রাশেদ হায়দার ভাই, কারণ বাংলাদেশে তো এখন মৌলবাদীদের যে উত্থান, এই এক হাদি মৌলবাদী হাদিরই নিয়ে আপনাদের যে উত্থান, যে হই হই রই রই অবস্থা, তাতে সেদিন যদি অবশ্যই ইন্ডিয়ান সেনাপ্রধানের সাথে ইয়ের কথা না হইতো, কার? আমাদের সেনাপ্রধানের, তাইলে মনে হয়তো ওই দিন আরো কিছু করতো। আপনি একটা জিনিস খেয়াল করছেন কিনা জানি না, সংসদ ভবন আক্রমণ করতে গেছিল, কিন্তু সেদিন সেনাবাহিনী একটু স্ট্রং থাকাতে পারে নাই। এখন ইন্ডিয়ান সেনাপ্রধান সরাসরি নাকি বলছে যে আপনাদের যা ইচ্ছা আপনারা দেশে করেন, আমাদের নিয়ে মাতামাতি করার দরকার নাই। তবে আমাদের দিকে যদি আঙ্গুল তুলে বা চোখ তুলে তাকানোর চেষ্টা করেন, ওই চোখ উপড়ে ফেলবো, আর ওই আঙ্গুলো একদম ভাইঙ্গা আপনাদেরকে ওই যে হাদির মতন, হাদি কোথায় কোথায় জানি ছিঁড়ে ফেলতে বলছে, যে ওইসব জায়গা দিয়ে ঢুকাই দিব। এত অপমানের পরও, এত কিছু বলার পর আপনাদের হুঁশ হয় না। ইন্ডিয়া একটা পারমাণবিক দেশ, সবচেয়ে মজার বিষয় ইন্ডিয়া একটা পারমাণবিক দেশ। ইউক্রেনরে তো সারা দুনিয়া হেল্প করছে। ইউক্রেন চাইলে তো রাশিয়াতে ভালোভাবে মারত, তো মারে না কেন? ডরে। ইউরোপের ন্যাটো কেন সরাসরি যুদ্ধে নামে না? কারণ ভয়ে, কারণ হচ্ছে ওর কাছে পারমাণবিক অস্ত্র আছে। আরে বাঙালি ওনারা মনে করে যে ওরে বাপ, ওনারা পারলেই যাবে। আমাদের এখনো কামান দাগাইতে গেলে কামানের নল ভাইয়া যায়। ওই যে রাইফেল যেগুলো আছে এগুলো ডাইনে মারলে বামে গুলি যায়। আর আমাদের যে সেনাবাহিনী, এগুলোর তো কোনো গার্ডসই নেই। বেশি লাগবে না, একটা ব্রাহ্মস মারলেই আপনার শেষ বাংলাদেশ। সেখানে ওরা যায় ইন্ডিয়ার লগে পোল্টি দিতে। আর ইন্ডিয়া মারতেও হবে না, খালি যে খানা দানা আমরা পাই সেইটাও যদি বন্ধ করে দেয় তাতেই শেষ। দেখেন ইন্টারন্যাশনাল মার্কেটে এখন চাউলের দাম সর্বনিম্ন, মানে গত বছরের চেয়ে এই বছর চাউলের দাম 37% কমছে, শতকরা 37 টাকা কমে গেছে। সেইখানে এখনো ইয়ে বাড়তেছে কি, আমার দেশে চাউলের দাম বাড়তেছে, বেড়েই যাচ্ছে। তো ইন্ডিয়ার লাগে আপনারা যুদ্ধ করেন ভাই, বর্ডার বন্ধ করে দেন, সীমান্ত বন্ধ করে দেন। বাংলাদেশকে কি ইউক্রেন বানানো হচ্ছে কিনা সেটা হচ্ছে বড় কথা। কথা হচ্ছে যে বাংলাদেশকে পাকিস্তান বানানো হচ্ছে। পাকিস্তান হচ্ছে একটা জঙ্গি রাষ্ট্র। পাকিস্তানের পত্রিকায় বলে যে বাংলাদেশ জঙ্গি ঘাঁটি সব বাংলাদেশে। ইন্ডিয়া যেখানে 57 পেজের একটা ডসিয়ার দিছে, যেখানে আপনার স্যাটেলাইট ইমেজ আছে কোথায় কোথায় জঙ্গিরা আছে। এই যে জসিমউদ্দিন রহমানি এতদিন বাংলাদেশ সরকার কি বলছে যে সে পাকিস্তান পালিয়ে গেছে ছাড়া পাওয়ার পর, হয়রাজ গত শুক্রবারে সে মিটিং করে ইন্ডিয়াতে আক্রমণ করার ঘোষণা দিচ্ছে। সরকার নিজেই চাইতেছে যে বাংলাদেশকে জঙ্গি রাষ্ট্র করতে, অলরেডি জঙ্গি রাষ্ট্র। সরকার নিজে চাইতেছে ইন্ডিয়ার সাথে একটা যুদ্ধ বাঁধাইতে। ওইখানে আমরা আপনারা আলোচনা করে কি করব বা কি বলবো? এক হাদিরে কোন কে মারছে, নাকি হাদি নিজে নিজে, হাদির ওয়াইফের সাথে অন্য কারো সম্পর্ক ছিল, হেবেটা এসে মাইরা দিয়ে গেছে। আমরা হাদি প্রসঙ্গ নিয়ে আলোচনা করব না আমাদের। আমি আপনার হাদি প্রসঙ্গে আসতে কেন আসতেছি সেটা বলি, যে এইখানে কি হয়েছে না হয়েছে সেইটা নিয়ে আপনারা জঙ্গি পাঠাইতেছেন ইন্ডিয়াতে। সে হাদির মার্ডার নিয়ে আপনারা কইতেছেন যে জঙ্গি পালাইয়া গেছে কোথায়? ইন্ডিয়াতে। তা আমার দেশের বর্ডার গার্ড কি করছে? 8 ঘন্টা ধইরা সমস্ত ছবি বের হওয়ার পরেও আমার দেশের বর্ডার গার্ড কেন এই ছেলে ধরতে চেষ্টা করে নাই? পুলিশ, বিডিআর, আর্মি কেন ধরার চেষ্টা করে নাই?
আমার দেশের বর্ডার আইন শৃঙ্খলা বাহিনী তো বলছে তার ভারতে যাওয়ার কোনো প্রমাণ তাদের কাছে নেই, তাদের ধারণা সে দেশেই আছে আইন শৃঙ্খলা বাহিনী। কিন্তু তাহলে নেই, যদি নাই মিডিয়া বলছে, বিশেষ করে কিছু সাংবাদিক দেশের এবং দেশের বাইরে তারা নানা প্রমাণ দিচ্ছে যে সে ভারতে অলরেডি ঢুকে গেছে। এটা ঠিক আছে, কিন্তু রাষ্ট্র, আমাদের সরকার তো সেটা স্বীকার করছে না। আইন শৃঙ্খলা বাহিনী, গোয়েন্দা বিভাগ, তারা তো এটা আপনার হয়তো ভুল ধারণা আছে। কারণ হচ্ছে যে এই যে ভারতের অ্যাম্বাসেডারকে যেদিন ডাকলো পররাষ্ট্র উপদেষ্টা, সেই দিন ওনারা ওখানে বলেছেন যে হাদির হত্যাকারী ইন্ডিয়াতে আছে, তাদেরকে ধইরা বাংলাদেশে পাঠানোর জন্য। এরপরে ভারত কিন্তু কড়া বিবৃতি দিছে যে মস্কারি করো, আমার দেশে ঢুকলো কিভাবে, তোমার দেশের বর্ডার গার্ড কি করছে, দোষ কার? দোষ তো আমার দেশের। সেইটা না করে আমরা আছি ভারতের বিরুদ্ধে। ওই যে হিন্দু ছেলেটা, ভারতের হিন্দু, বাংলাদেশের যে হিন্দু ছেলেটা, তার কি দোষ? সে কি করছে? তারে কেন রাস্তার এইভাবে প্রকাশ্য দিবালোকে আগুন জ্বালায় মাইরা ফেলাইলো, যেখানে পুলিশ তাকে কাস্টডিতে নিছিল? এই 10-15 জন মৌলবাদীর কাছে তারা আবার ছেড়ে দিল কেন? পুলিশ কেন তার জীবনের নিরাপত্তাটা দিল না? এগুলা নিয়ে যখন আজকে ইন্ডিয়ার লোকজন যখন ওখানে যাচ্ছে এম্বাসির সামনে, তখন এখন আপনারা গান গাইতেছেন যে এই জায়গায় ঢুকলো কেমনে। তাহলে এই জায়গায় যদি বাঙালি ইন্ডিয়ান ঢুকলো কেমনে সেটা বলে, তাহলে ভারতীয় এম্বাসিতে সরাসরি আক্রমণ করাইছে কে? সরকার নিজেই তো। ভিডিওগুলো দেখেন যে যখন এই 50টা ছেলে গেল চিটংয়ে ভারতীয় এম্বাসিতে আক্রমণ করতে, পুলিশ জাস্ট দুই পাশে সরে গেছে, নর্মালি সরে গেছে। এবং শুধু সরে যায় নাই, পরবর্তীতে আক্রমণ করে ওরা যখন ফিরে গেছে, তারপরে মনে হয় 6 জনকে পুলিশ অ্যারেস্ট করছিল। এখন এই 6 জনকে পুলিশ অ্যারেস্ট করার পরে চিটাংয়ের বড় এক মাদ্রাসার, লালখান বাজার মাদ্রাসা বলে, ওই মাদ্রাসার মুফতি উনি নিজে গেছেন এই ছেলেদেরকে ছাড়াই আনতে খুলশি থানায়। এগুলো কিভাবে? তো সন্ত্রাসের মদতটা আসলে দিচ্ছে কারা? মূলত আমাদের জানতে হবে সন্ত্রাসের মদত দিচ্ছে কারা, এটা তো আমরা আগে জানতে হবে। তারপরে রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাসের মদত দিবেন, আবার ওরা প্রতিবাদ জানালে সেটার কথা বলবেন এখানে আইসা, এটা হয় নাকি? আমার হিসাবে তো ভারতীয়রা আজকে উচিত ছিল যে পুরো বাংলাদেশ এম্বাসিডার ভাঙ্গা ঘুরে দেওয়া, এবং বর্ডার ক্রস করা কোনো বাঙালি পাইলে ওরা মাইরা ফেলা। এটা তো ভারতীয় লোকজনের উচিত যে এই কাজটা করা। সরকারের দিকে চাইয়া থাকা উচিত না। এই 7 সিস্টার বলেন আর কলকাতার মধ্যে ভারতীয় যারা আছে, তারা এখন বাঙালি বর্ডারের কাছে পাইলেই পিড়ে মাইরা ফেলানো উচিত। কাজে ভারতীয়রা তো আমার দেশে আসে না চোরাচালান করতে, চোরাচালান তো করে বাঙালি, তো মাইরা ফেলা পিটাই পিটায়। আমি বলবো যে ভারতীয়রা এটা করা উচিত। রাশেদ হায়দার ভাই, আসবো আবার আপনার কথা শুনবো। আমি রফিক ভাইয়ের কাছ থেকে একটু শুনি। যারা এই উচ্ছৃঙ্খল আচরণগুলি করছে বা করতেছে, তারাও তো এগুলি সতর্ক হওয়া উচিত। তারা যেহেতু এই দেশের নাগরিক, এই ধরনের উচ্ছৃঙ্খল কথাবার্তা যদি না হইতো, তাহলে কিন্তু আজকে এই সিচুয়েশনটা কিন্তু দাঁড়াইতো না। এখন যেহেতু আমাদের কয়েকটা জায়গায় কিন্তু বাংলাদেশে হয়েছে, যেমন ঢাকা আপনার ভারতীয় দূতাবাস, চিটং এ আপনার ভারতীয় যে হাইকমিশনের হাইকমিশনার ওইখানে যে পাটকেল নিক্ষেপ করছে, রাজশাহীতে ঘটনা ঘটছে। এটা সূত্র ধরে কিন্তু ঢাকাতে ভিসা সেন্টার বন্ধ করে দিল, চিটং এটা একদম পার্মানেন্টলি বন্ধ করে দিচ্ছে, যে কখন খুলবে বলতে পারবে না। এই যে সিচুয়েশন গুলি যে হচ্ছে, এরপরে এখন আসলো কি, যেহেতু আমাদের দেশে ব্যাপক এটা নিয়ে হচ্ছে ভারত বিদ্বেষী বক্তব্য আসতেছে, সেক্ষেত্রে ভারতেও তো এরকম আমরা যদি এদেরকে উগ্রবাদী বলে থাকি আমাদের দেশের, তারাও তো ওদের দেশে তো এরকম উগ্রবাদী লোক আছে না। আর এখন যেটা বলতেছে যে রাশেদ ভাই যে তথ্যটা দিল যে ডিপ্লোম্যাটিক জুনের কোনো সুযোগ নাই, আর আপনি ছবিটা দেখেন, এটা দেখা গেল অনেক বাইরে রাস্তা, বাস দাঁড়ায় আছে, তো ওই সব এলাকায় তো বাস যাওয়ার কথা না, তো ওইখানে কিছু সংখ্যক লোক করতেছে। তো ওই এখন মানুষের যেহেতু দুইটা দেশ পাশাপাশি, আপনার দেশে আপনি এরকম ঘটনা করতেছে, সেক্ষেত্রে পার্শ্ববর্তী দেশ তাদেরকে নিয়ে যদি কথা বলতেছেন, তারা তো একটু ক্ষুব্ধ হবেই, এটা স্বাভাবিক। কিন্তু এই জিনিসটা নিয়ে আমরা কিন্তু প্রথম থেকে না করছি যে এগুলি যাতে না করা হয়, সরকার পক্ষ থেকে কিন্তু বিরত রাখা উচিত ছিল, তাদেরকে ডেকে বলা উচিত ছিল
যে আজকে যে একটা ঘটনা ঘটছে, আপনি আমার 2টা ভিডিও পাইলাম, 2টা ইয়াং বয়সের ছেলে, মাদ্রাসা লাইনের ছাত্র, এরা মৌলবী বলতে পারেন, ছাত্র থেকে শেষ হয়ে গেছে মনে হয়, যে 2টা ভিডিও আসছে সেগুলি দেখে মানে খুবই ইয়ে লাগছে। এরা তো এই যে ভিডিওগুলি যে ছাড়তেছে বক্তব্য, এর কিন্তু তাদের ইন্ডিয়াতে চলে যাচ্ছে না বক্তব্যগুলি, কি আসতেছে যে ধরে ধরে হত্যা করার জন্য। এবং একটা ছেলে বলতেছে যে বালুকা যে ঘটনা ঘটছে এটা আরো ঘটাইতে হবে, এবং তাদেরকে খুব ধন্যবাদ দিতেছে সে। এই ভিডিও কিন্তু ভারতে দেখতেছে, তাই না? এইগুলি যদি করে তাহলে আপনার ওই তারাও তো এরকম উগ্রতার দিকে আগাবে, আগাবে না? যে আমরা তো সবাইকে কিন্তু এই জিনিসটাই বলতেছি যে এইগুলি যাতে কেউ না করে, এবং আমাদের দেশের পক্ষ থেকে এদেরকে কিন্তু নিবারণ করা উচিত ছিল কিন্তু, বা এখনো উচিত না হয়। এখনো তো ধরেন একটা সিচুয়েশন ভালো সিচুয়েশন আছে, দিনে দিন দিনে কিন্তু এগুলি আরো খারাপের দিকে যাবে। খারাপের দিকে গেলে পরে কি হয় বলা মুশকিল। এখন আরো জিনিস দেখেন, শুধু আমাদের দেশে এই যে ঘটনার পরে ভারতের লোকেরা আন্দোলন করছে সেটা না, নেপালে গতকালকে কিন্তু অনেক বড় বিক্ষোভ হয়েছে কিন্তু বাংলাদেশের বিরুদ্ধে। এখন আমরা যে এতদিন বলতাম যে ভারতের সাথে পার্শ্ববর্তী দেশের কেউই সম্পর্ক নাই, তাহলে নেপাল তো ঠিকই ভারতের পক্ষ কিন্তু ইয়া করলো, বিক্ষোভ করছে, প্রতিবাদ জানাইছে। 2 দিন পরে দেখুন ভুটানও করতেছে। আমরা আসলে যে সঠিক পথে নাই এটা কিন্তু আমরা বুঝতেছি না। আমাদের দেশের কিছু সংখ্যক লোক এরা যে সঠিক পথে নাই এটা কিন্তু ওরা বুঝতেছে না। সরকার কেন তাদেরকে নির্বাচন করতেছে না, আমরা না পারতেছে না, সেটাও বুঝি না। এই অবস্থায় যদি আপনার চলতে থাকে তাহলে তো ধরেন কি হয় সেটা বলা মুশকিল। দেখেন আরেকটা জিনিস হলো, যাকে নিয়ে এই ঘটনা নতুন করে চালু হইলো, মাঝখানে এটা প্রথম সরকার যে সরকার পতনের পরে অনেক ভারত বিদ্বেষী আলোচনা হয়েছে, অনেক বক্তব্য দিছে, আস্তে আস্তে কিন্তু শেষ হয়ে গেছিল। এই যে হাদি মৃত্যু হওয়ার পর কিন্তু নতুন করে শুরু হইলো। তাদের অভিযোগ কি? প্রথম অভিযোগ করছে যে বিএনপি মির্জা আব্বাস সাহেব মারাইছে, আর ওই পক্ষ থেকে বলো যে শিবিরের ছেলেরা মারাইছে, সাদিক কায়েম মারাইছে। এরপরে ওরা কি আবার আলোচনা করে চুপ হয়ে গেল, গিয়া বললো যে আওয়ামী লীগের লোকরা মারছে, এবং এরা কি ভারতে মারাইছে, মারাইছে, ভারত পালায় গেছে। এখন পুলিশ কিন্তু আগেও বলছে, আজকেও পুলিশের ডিবি প্রধান ছিল, পুলিশের অতিরিক্ত আইজিপি ছিল, র্যাবের লোক ছিল, বিজিপি লোক, মানে যারা অফিসার লেভেলে, তারা কিন্তু সংবাদ সম্মেলন করে জানাইছে যে ওরা যে ইন্ডিয়া গেল কিনা, যারা হত্যাকারী তারা ইন্ডিয়া গেল, এখনো কোনো পর্যন্ত প্রমাণ তাদের কাছে হাতে নাই। এখন দেশে আছে না কোথায় আছে তারা কিছু এখন পর্যন্ত তদন্ত করতেছে, জোর তদন্ত চালাচ্ছে। তদন্ত করতেছে, প্রমাণ যদি না হওয়ার আগে এইগুলির বলার বক্তব্য দেওয়ার কারণ কি? ওইদেরকে যারা নেতৃত্ব দিচ্ছে তাদেরকে তো সরকার চিনে, তা তাদের নেতৃত্ব কেন সরকার নিবারণ করে না? তারা যদি তাদেরকে যদি এই জিনিসটা থেকে বন্ধ করতো, যে তোমরা এই কথা বলবো না, আমরা তদন্ত চালাচ্ছি, তদন্ত হওয়ার পরে যদি প্রমাণ হয় তখন আমরা 2 কথা বলতে পারি। ভারতের কথা বলা হইতে পারে যে আমরা ওকে খুঁজে বের করে আমাদের খাতে দেন। ভারত কি ভারত সরকার কি ওদেরকে ইয়ে করছে, জামারা আদরে রাখছে? মনে করেন গেল ভারত সরকার, ভারতে চলে গেল, কি অন্য ভারতীয় ইয়ার মতো আওয়ামী লীগের বড় বড় নেতা আছে, তারা কি ভারত সরকারের কাছে? শেখ হাসিনা কে হয়তো ভারত সরকার ওইভাবে রাখছে রাষ্ট্রীয় মর্যাদায়, অন্যান্যরা তো এভাবে রাখে নাই। এখন চোর যারা আছে বা সন্ত্রাসী কোথা থেকে কোথায় যায়, বর্ডার ক্রস করে তো অনেক ইউরোপ কান্ট্রিতে চলে যাচ্ছে। আমাদের দেশের অনেক লোক তো ইউরোপ কান্ট্রিতে চলেছে, ইউরোপ কান্ট্রি থেকে আপনার নিচ্ছে, নিচ্ছে, ব্রিটেনে যাচ্ছে, ইউরোপের অন্যান্য দেশে, আমেরিকা যাচ্ছে। ওরা তো এই দেশে কিন্তু কিসের জন্য যায়? ওই দেশে গিয়ে কি করে? বলে যে আমার রাজনৈতিক সমস্যা আছে, এই সমস্যার কারণে আমি ওই দেশে যেতে পারছি না, আমাকে জীবন বাঁচানো দিব। এগুলি তো এটা না, রাজনৈতিক আসক্তি কেন চায়? তাহলে ওই সব দেশে গেলে সমস্যা নাই, তাহলে আপনি ইন্ডিয়াতে চলে গেছে পলায়া, এটার জন্য সমস্যা, আর আপনি তো প্রমাণ এখন পর্যন্ত হয় নাই, তাহলে আপনি কেন আরেকজনকে দোষ দিচ্ছেন? এটা তো আমরা বুঝি না, সরকার কেন তাদেরকে ইয়ে করে না। এবং এটার জন্য গত আপনার ওই দিনের ঘটনার পরে যে ঘটনাগুলো, হাতি যে মৃত্যুর পরে, মৃত্যু তো ধরেন কোন মৃত্যুই কিন্তু কাম্য না, তো এরকম মৃত্যু কিন্তু আরো হচ্ছে, কিন্তু হয়েছে।
আপনি গতকালকে পরশু দিনের ঘটনা যে একটা হিন্দু ছেলে যেভাবে অর্ধমৃত, কেউ বলে মৃত, কেউ বলে অর্ধমৃত, মৃত, ওকে গাছের মধ্যে ঝুলাইয়া যেভাবে আগুন দিয়ে পুরাইলো। এবং আপনি দেখেন আপনার ওই লক্ষ্মীপুরে একটা বাচ্চা মেয়ে, কি সুন্দর বাচ্চা, ফুটফুটে বাচ্চাটা, এই বাচ্চাটা এই যে আগুনে পুরায় মারলো, সেটা এটা কি জীবন না? সেগুলি হত্যা না? তাহলে এইগুলি এগুলি এগুলি এগুলির জন্য তো কেউ প্রতিবাদ করতেছে না, এগুলির জন্য এত কিছু। আসলে হলো রাজনৈতিক স্বার্থে একটা মহল কোন না কোন দেশের আপনার চোর হয়ে কাজ করতেছে, কোন না কি আমরা তো জানি, এটা আপনার ওপেন হয়ে গেছে, এখন সবাই এই কথা বলতেছে, চোর হিসাবে কাজ করতেছে, ভারতকে দোষারোপ করতেছে। ভাই প্রমাণ দিই, আমাদের সরকার পক্ষ থেকে কিন্তু প্রমাণ দিতে পারতেছে না যে ওরা ভারতে বলা গেছে। আর ভারতে বলা যেতে পারে, ভারতের আপনি যাদের 4,500 কিলোমিটার যেখানে আপনার আছে, বর্ডার আছে, আপনি বর্ডারের যদিও আপনার কাঁটাতারের বেড়া আছে, আমি কাঁটাতারের বেড়া খুব কাছাকাছি গেছি, একদম সাথে ভাবে কোনোভাবে ঢুকতেও পারে, এটা অসম্ভব। আপনি কোথায় গেছি, আপনার কাঁটাতারের বেড়া কোনো যথেষ্ট তথ্য প্রমাণ নেই সে ঢুকে গেছে, তাহলে আমাকে ধরে নিতে হবে না সে বাংলাদেশেই আছে, আমাকে এটাই ধরে, হ্যাঁ এটাই বলবো, বিষয়টা আমি ধরলাম যে আপনি চলে গেল। আপনি দেখেন আমি কাঁটাতারের বেড়া কথা বলি, কাঁটাতারের বেড়া কিছুক্ষণ পরে পরে যাওয়ার পরে বড় বড় আছে, পাইপ আছে, বুঝছেন? কাঁটাতারের বেড়া যেহেতু এখানে আপনার পাহাড়, মেঘালয়ের যে পাহাড়টাকে যে এগুলি পানি আসে, পানিটা তো এই দেশে নামার জন্য কিন্তু ওরা কিন্তু ব্রিজ করা আছে, ছোট ছোট কালভার্ট করা আছে, এবং ওর পাইপ, মোটা পাইপ আছে, পাইপ দিয়ে রাখছে, পানিটা বের হয়ে চলে বাংলাদেশে ঢুকে পড়ে উপরে কাঁটাতারের বেড়া। এখন এই পাইপ দিয়ে মানুষ ঢুকে পড়ে। এবং আপনি আর একটা বলি, আপনার তথ্য একটা শুনেন, আপনি আগেও বলছি এটা, আপনি বাংলাদেশের এই যে মেঘালয় পাহাড় থেকে বাংলাদেশি অনেক মানুষ যায়, তারা আনা কয়লা আনে গা, চোরাই পথে কয়লা নিয়ে আসে, আইনা কাঁটাতারের বেড়া ওই যে বলো পাইপ আছে, পাইপের ভিতর দিয়ে নিয়ে আসে বাংলাদেশে ঢুকে। এইগুলি তো এত সহজ না। এখন এটা বললেই শুধু হবে না, অনর্থ উত্তেজনা ছড়ানোর তো কোনো যৌক্তিকতা নাই। আপনি বর্ডার গুলি ঘুরে দেখে আসেন, আমি নিজে চোখে দেখে আসছি, এটা তো ইন্ডিয়ান সরকারই তো এটা থেকে কন্ট্রোল করা কঠিন। আপনি ওইখান থেকে যদি পাহাড়ে চলে যান, পাহাড়ে কাশিয়া আছে, ওইখানে তো সিকিউরিটি, ইন্ডিয়ান সিকিউরিটি লোকরাও এখানে গিয়ে সুবিধা করতে পারবো না। পাহাড়ের পর পাহাড়, আপনি মেঘালয় পাহাড়, যেটা আপনি নেত্রকোনা বর্ডার থেকে সুনামগঞ্জ পর্যন্ত আমি যে পাহাড়গুলি দেখে আসছি, এখানে গিয়ে পলালে কেউ খুঁজেও তো পাবে না। এখন অনর্থক আপনি কেন উত্তেজনা ছড়াচ্ছেন, এটা আসলে আমরা এটা বুঝি। এটা মূলত জিনিসটা হলো যে কি, এটা রাজনৈতিক একটা স্ট্যান্ডবাজি, মানুষকে দেখানো, আর হলো উত্তেজনা ছড়ানো যে আমরা ভারত বিরোধী। ভারত বিরোধীতে আমরা কিসের কারণে ভারত বিরোধী, এইগুলি সেটা এখন পর্যন্ত তৈরি হয়েছে। এখন যারা আগে বলতো, আমাদের দেশের বুদ্ধিজীবীরা বলতো ভারতীয় আগ্রাসন, এখন আর এই ভারতীয় আগ্রাসন থেকে অন্য কথা বলে, এখন আর আগ্রাসন নাই। এই পর্যন্ত আমি এখন বলছি একটা আগ্রাসন বুঝান যে কি আগ্রাসনটা আপনি চালাচ্ছে। আপনি পাহাড়ের যে ইন্ডিয়ান মেঘালয় পাহাড়ে যান, এই পানি কি ইন্ডিয়া ওখান থেকে পাহাড় থেকে যদি পানি নামে, এটাকে ফিরানোর কোনো সুযোগ আছে কিনা? কেউরই সুযোগ নাই, কোনো সুযোগই নেই। প্রাকৃতিক জিনিস প্রাকৃতিকভাবে আটকানোর কোনো সুযোগ নাই। যখন মেঘালয় এতে প্রচুর বৃষ্টি হবে, তখন সুনামগঞ্জ হাওড় এলাকা ডুবে যাবে, এটা স্বাভাবিক। যত বেশি বৃষ্টি হবে তত বেশি আপনার নামে উপরে। নদীগুলি যে আসছে, এইগুলিতে কি পানি আটকাবে কিভাবে? এইগুলি আসলে শুধু ওই একটা ভারত বিরোধিতা, মানে মূল জিনিস আওয়ামী লীগ বিরোধিতা। আর আওয়ামী লীগের সাথে যেহেতু ভারতের একটা মানে দীর্ঘ ভারত বিরোধিতার এই রাজনীতিটা তো চলে পাকিস্তানের ঘটনা। এই দীপু চন্দ্রের হত্যার ঘটনাকে কেন্দ্র করেই কিন্তু ভারতে এবং এই নেপালে যে বিক্ষোভ মিছিলগুলো হয়েছে বাংলাদেশের বিরুদ্ধে, এবং আপনারা বললেন যে বাংলাদেশের পতাকায়ও তারা অগ্নিসংযোগ করেছে, বাংলাদেশকে অনেক গালাগালিও তারা করছে। তো এবং এই কানাডার পার্লামেন্টে এই বিষয় নিয়ে আলোচনা হয়েছে, জাতিসংঘ, বিভিন্ন মানবাধিকার সংগঠন এগুলো নিয়ে অলরেডি একরকম নিন্দার ঝড় উঠেছে, যেটা এক কথায় বলা যায়। এতে বাংলাদেশের ভাবমূর্তি আন্তর্জাতিক স্তরে
কোন পর্যায়ে গেছে এবং এই এই ঘটনাগুলো কেন বাংলাদেশে উত্তর উত্তর বাড়ছে, যদি সংক্ষেপে একটু আলোচনা করেন রাশেদ হায়দার। আসলে মাসুদ ভাই, দীপু দাসের এই ঘটনাটা নিয়ে শুধুমাত্র ইন্ডিয়া বা নেপালে হয়েছে তা নয়, আবার কানাডাতে আলোচনা হয়েছে তাও নয়। আপনি যদি দেখেন, আপনি জাস্ট একটু দেখবেন যে শ্রীলঙ্কাতে, আমি আপনাকে অলরেডি ইয়েটা দিয়েছি, শ্রীলঙ্কাতে বাংলাদেশ অ্যাম্বাসেডারের কাছে আপনার ওখানে যেসব পর্যটক বাংলাদেশ থেকে ঘুরতে গিয়েছিলেন তারা দাবি জানিয়েছে যে তাদেরকে যাতে নিরাপত্তা দেওয়া হয় শ্রীলঙ্কাতে। আজকে আপনার কাছে ফটো কার্ড গুলো আপনি দেখলে দেখবেন যে ফটো কার্ড গুলো আছে, আপনার কাছেও পাঠানো হয়েছে। সেখানে দাবি, এই যে দেখেন, শ্রীলঙ্কায় অবস্থান করা কিছু বাংলাদেশি পর্যটক সেখানে নিজেদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তাই তারা বাংলাদেশ হাইকমিশনের কাছে অনুরোধ করেছেন যেন তাদের নিরাপদ আশ্রয় দেওয়া হয়। তার মানে বাংলাদেশি পর্যটকরা কোথাও এখন আর সুবিধা করতে পারতেছে না, মানে শ্রীলঙ্কাতেও এই আগুন লেগে গেছে, পৌঁছে গেছে। এবং আপনি শুধু দেখেন, তাইলে ভারতে গেল, নেপালে গেল, শ্রীলঙ্কা গেল, তাইলে আর আছে কোন দেশ? আমাদের ভুটান থাকবে পাশে ভুটানও হচ্ছে, ভুটানেও হবে। এবং এই যে নবীজিকে অভিযোগ, কিন্তু আজকে পুলিশ র্যাব কি বলতেছে তারা জানে না। আমি আপনাকে কিছুক্ষণ আগে বলছিলাম ভাই, এই লোকটার বিরুদ্ধে যখন কথা উঠেছে তখনই তারা পুলিশ কাস্টডিতে নিয়ে যাওয়া হয়েছে, এটা কিন্তু ভিডিও ভাইরাল পুলিশের কাছে ছিল। তো পুলিশ তো তবে একটা আশার খবর হচ্ছে এ পর্যন্ত 10 জনকে গ্রেপ্তার করা হয়েছে এবং আরো যারা যুক্ত আছে তাদেরকেও গ্রেপ্তারের অভিযান চলছে, এটা র্যাব বলেছে। না, আপনি 10 জনকে অ্যারেস্ট করছেন তো পরে, যখন ইন্টারন্যাশনালি এটা নিয়ে কথা বলা শুরু হয়েছে তখন যে আপনি কি করলেন যে 10 জনকে গ্রেপ্তার করেছেন। আর সবচেয়ে একটা বিষয় বলি আপনাকে, সেটা হচ্ছে কি জানেন, যে পুলিশের কাছে তো সে ছিল, সে সেখানে পুলিশের কাছে কথা বলতো, পুলিশ অফিসে, তাহলে তাকে তো ওই দিন এই শুক্রবার সারা রাত ওখানে বসায় রাখা যাইতো এই ছেলেটারে, পরদিন তাকে ছাড়া যাইতো। সেইটা না কইরা তৎক্ষণাৎ এই মৌলবাদীদের হাতে তুলে দিল কেন পুলিশ? এই প্রশ্নটা তাহলে যারা তুলছে তাদেরকে আগে অ্যারেস্ট করা উচিত পুলিশের। যে পুলিশ এই ছেলেটাকে বাইর করে দিল, এদের হাতে তুলে দিল, সেই পুলিশগুলোকে অ্যারেস্ট করা হচ্ছে না কেন? তাদের কেন ঝুলানো হচ্ছে না? না, পুলিশ তো এটা অস্বীকার করে, পুলিশ তো এটা বলে নাই যে আমাদের কাস্টোডিওতে ছিল, বলা হয়েছে যে ঘটনার অনেক পরে পুলিশকে জানানো হয়েছে, এটা তো পুলিশ বলছে। না, তার আগের ভিডিও, এখন পুলিশ এটা অস্বীকার করবে কিভাবে? আপনার এটা তো ভিডিও আছে যে সে যে পুলিশ কাস্টডিতে ছিল, সেটা তো ভিডিও আছে। এখন ভিডিও তো ফেসবুকে ছয়লাম, এই ছেলে সেই ভিডিও তো ফেসবুকে ছয়লাম। এবং আপনাকে দেখেন ইন্টারন্যাশনালি এই ঘটনাটা নিয়ে কত অবস্থা, মানে ইন্টারন্যাশনালি এই ঘটনাটার বিষয়ে কিভাবে এটাকে হাইলাইট করতেছে, এটা কিন্তু ইন্টারন্যাশনাল হাইলাইট করছে। আপনার বাংলাদেশের এখন পর্যন্ত কোনো ঘটনাকে কিন্তু ইন্টারন্যাশনালি এভাবে হাইলাইট করা হয় নাই, যেটা এই ঘটনাটা নিয়ে এখন ব্যাপক হাইলাইট করা হচ্ছে। এখন আপনি কি বলবেন? আপনি বলছেন পুলিশ বলছে, কিন্তু ভিডিওটা থেকে ভিডিও কি বলে? আমাদের কাছে যে ভিডিওগুলো এখন ফেসবুকে ভাইরাল বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে ভাইরাল, যে পুলিশ ওই ছেলেটার সাথে কথা বলছিল, জি, ভাইরাল কিছু ভিডিওতে এরকম দেখা গেছে। এখন ওরা কি পুলিশ ছিল নাকি ওরা ওই ওইটাতে থানার ভেতরে সেটা কথা বলছিল। আপনাকে দেখেন, আমি একটা ভিডিও দিয়েছি, এই ভিডিওটা দেখেন ইন্টারন্যাশনালি কিভাবে এইটা নিয়ে কথা বলা হচ্ছে। আপনি ভিডিওটা হয়তো চালু করলে আপনি বুঝতে পারবেন। You're looking at a man in Texas get burned by terrorists publicly. No, excuse me, I'm sorry. I made a mistake. That's a Hindu getting burned by terrorists in Bangladesh. But why don't they want you to know that in America? Days after terrorists attacked innocent civilians in Bondi Beach, Australia. আপনি ব্যাপারটা দেখছেন, বিদেশিরা এটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে। এখন বিদেশিরা এই ঘটনাটা নিয়ে কন্টেন্ট বানাচ্ছে, এটা সারা আন্তর্জাতিক বিশ্বে কিন্তু এটা কিন্তু অলরেডি খবর হয়ে গেছে যে বাংলাদেশে মৌলবাদীদের কি অত্যাচার চলতেছে। আপনি তো আরো ঘন্টাখানিক পরে হয়তো আরেকটা পাবেন, আরেকটা ঘটনা যেটা আমার কাছে আছে, ডাউনলোড নাই, সেটা সেম অবস্থা, একদম জিন্দা সাদা কাফনের কাপড়ে পরে তারা। সেটা তো বললাম আমি, কানাডার পার্লামেন্টে বিষয় নিয়ে আলোচনা হচ্ছে, সেটাও দেখেছি, সেটাও বিভিন্ন মিডিয়ায় অলরেডি চলে আসছে।
তো এটা নিয়ে বিশ্বব্যাপী কিন্তু ব্যাপক আলোচিত হচ্ছে, অতি ভয়ঙ্কর ঘটনা। এর আগে তো দেখলেন যে নুরাল পাগলার লাশ কবর থেকে তুলে নিয়ে পুড়ে ফেললো, সেই আর একটা ঘটনা। এরকম ঘটনা তো ঘটে যাচ্ছে। লক্ষ্মীপুরে কি ঘটলো, যে ঘরের ভিতরে তালা দিয়ে আগুন ধরিয়ে দিল, সেখানে একটা ছোট বাচ্চা, মেয়ে বাচ্চা পুড়ে কয়লা হয়ে গেল। এবং আজকের যে 1 ঘন্টা আগের, এটা এখন ফেসবুকে আসছে, আমি যেটা বললাম, আরেকজন লোক সেম একদম জীবন্ত, তারে গলায় দড়ি দিয়া গাছে ঝুলাইছে, 20-25 জন দাঁড়ায় আছে, এবং সে হাত পা নাড়তে নাড়তেই শেষ পর্যন্ত মারা গেল। এই ঘটনাটা অলরেডি ফেসবুকে আসছে। আপনি দেখেন প্রতিদিন মরতেছে, বাচ্চা মরতেছে, বুড়া মরতেছে, হিন্দু মরতেছে, বৌদ্ধ মরে, খ্রিস্টান মরে। এইভাবে কতদিন এই দেশ? আমরা তো মৃত্যু উপত্যকায় আছি এখন। এগুলো নিয়ে আলোচনার কি করব আমরা? এখন সারা পৃথিবী আমাদেরকে নিয়ে আলোচনা করে। সারা আজকে তো আমাদের প্রধান নির্বাচন কমিশনার ইসি তিনি বলেছেন আইন শৃঙ্খলা মোটামুটি নিয়ন্ত্রণে আছে এখন। না, হ্যাঁ, আইন শৃঙ্খলা মোটামুটি নিয়ন্ত্রণে, কেন আইন শৃঙ্খলা তো নিয়ন্ত্রণেই আছেন, কারণ এইসব ঘটনাগুলো তো ঘটাচ্ছেনই ওনারা। এই সমস্ত ঘটনা তো ঘটাচ্ছে সরকার। সরকার এগুলো ঘটাইতেছে, সরকার জানে যে এগুলো চাইলে তারা বন্ধ করতে পারবে, কিন্তু তারপরেও তারা ঘটাই যাচ্ছে। সুতরাং বলতেছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। এখন এটা ওয়ার্ল্ড মিডিয়া দেখুক, বাংলাদেশের জনগণ বিচার করবে আইন শৃঙ্খলা পরিস্থিতি আসলে নিয়ন্ত্রণে আছে কিনা। চাঁদাবাজি করছে, যে আইন শৃঙ্খলা পরিস্থিতি আছে কিভাবে নিয়ন্ত্রণ আছে? যেখানে আপনার পুলিশ কমিশনার স্বয়ং বলে বা স্বরাষ্ট্র উপদেষ্টা বলে যে ইয়ে করো, আওয়ামী লীগ হইলেই ধরবা, কোনো মামলার দরকার নাই। তাহলে এখানে আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা তো নিয়ন্ত্রণে আছে বলবেই। এখন যারা এই যে আপনি একটা গালি দেখাইলেন, একজনে গালি দিল, যে গালিটা দিল, তাদের মতন লোকজন, এই অশিক্ষিত পোলাপাইন, তারা গালি, এই যে গালি দিতেছে, সে যে গালি দিতেছে, এখন তারা যদি বলা হয় যে তুই তোর এই গালিটা তো তোর বাপ মার থেকে শিক্ষা পাইছস, এর বাপ মা ওইভাবে গালি দিত, এর শিক্ষা এখানে, হে তো ভালো কিছু শিখে নাই। এখন তারও যুক্তি নাই, যে কথা বলতে না, আমি এটাকে ইসলামের শিক্ষা দিছে গালাগালি করা সুন্দর। না না, আমিও ইসলামের এটা কোরআনে পরিষ্কার সূরা নাজিল হইছে যে তোমরা রাশেদ হায়দার ভাই, নো, এই বিষয় নিয়ে আমরা কথা বলবো না, ধর্মীয় বিষয় আমাদের আলোচ্য বিষয় না। আমি সুযোগ হলে আবার আসবো, আমরা লাইভের শেষে চলে আসছি। আমি রফিক আসতে চাই, একটা জিনিস শুনেন, বলেন। হ্যাঁ, আমি ওই বিষয়টা যে এই যে আন্তর্জাতিক মিডিয়ায়, আন্তর্জাতিক বিভিন্ন স্তরে এই ঘটনাটা যে চলে গেল, বাংলাদেশ যে একটা কি ধরনের এক পরিবেশ, আইন শৃঙ্খলা, সেটা যে অলরেডি বিশ্বব্যাপী যে বাংলাদেশের ভাবমূর্তিটা কোন পর্যায়ে নিয়ে গেল, একটু শুনতে চাইবো, সংক্ষেপে যদি আলোচনা করেন। আমরা শেষ দিকে রফিক ভাই। মাসুদ ভাই, আমি কিন্তু বললাম এর আগে, বলছি যে 2টা ভিডিও আজকে আসছে, কিন্তু 2টা ছেলে, ইয়াং ছেলে, মাদ্রাসা মৌলানা, তারা যেভাবে বলছে হত্যা করার জন্য, এবং আপনার বালুকার যে ঘটনা হত্যা করছে ওটার জন্য যে ভাবে সে আরো ইনফ্লুয়েন্স করছে, মানুষকে আহ্বান করছে যে এইভাবে হত্যা করতে হবে, ধন্যবাদ দিছে। এখন দেখেন, আমরা কিন্তু প্রথম থেকে এইগুলি নিয়ে আলোচনা করতেছি যাতে এই ধরনের ঘটনা না ঘটে, সবাই সচেতন হয়, সতর্ক থাকে, সরকারও যাতে এই ব্যাপারে সতর্ক হয়। এই 30 থেকে 40 জন হিন্দুত্ববাদী লোকজন, ওরা একটা মিছিল নিয়ে গেছে। আর আপনারা যারা দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার অফিস দেখছেন বা অন্যান্য হাই কমিশন যেখানে আছে, দিল্লি কিন্তু বাংলাদেশের হাই কমিশনার অফিস কিন্তু একলা এক জায়গায় না, এটা কিন্তু পুরো ডিপ্লোম্যাটিক জোন। আর ফুল ডিপ্লোম্যাটিক জোনের চতুর্দিকে কিন্তু আপনার খুব কড়া নিরাপত্তা আছে। এটা প্রায় আপনার 6 থেকে 7 কিলোমিটার এরিয়া, পুরো এরিয়াটা। এখন ভারতীয় যেসব লোকজনগুলো, এগুলো কিন্তু এরিয়ার সামনে গেছে, ওরা কিন্তু ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে আসলে ঢুকতে পারে নাই, ওই জোনটার ভিতরে। কারণ ওই জোনটার ভিতরে ঢুকলে বাংলাদেশ এম্বাসির পাশাপাশি আরো ইউরোপিয়ান, আমেরিকান এম্বাসি গুলো আছে, ওই পর্যন্ত যাইতে পারে নাই। এরপরও আপনার পররাষ্ট্র উপদেষ্টা বলছে যে ওই জায়গা পর্যন্ত কেমনে গেল, মানে ডিপ্লোম্যাটিক এরিয়া পর্যন্ত কিভাবে গেল, কেন গেল, এটা নিয়ে ব্যাপক প্রতিবাদ। আপনি যদি একটু খেয়াল করে দেখেন, আজ থেকে 5 দিন আগে
ঢাকায় ইন্ডিয়ান দূতাবাসে সামনে যাওয়ার জন্য 6 স্তরের নিরাপত্তা ছিল, তার মধ্যে 5 স্তরের নিরাপত্তা বেষ্টনী ভেঙে 6ষ্ঠ স্তরের নিরাপত্তা বেষ্টনী পর্যন্ত চলে গিয়েছে। মানে ওইটা গেলে এরপরে ইন্ডিয়ান এম্বাসি একটা হাতের মুঠায় পাওয়া যায়, এই পর্যায়ে গেছিল। এবং আপনারা শুক্রবার রাতে দেখলেন যে এই মৌলবাদী গোষ্ঠী ওরা চট্টগ্রামে ভারতের সহকারী হাই কমিশনারের বাসভবন এবং আক্রমণ করছে। আক্রমণ করে সেখানে এমন ভাবে, এটা ভিডিও আছে সব জায়গায়, ইটপাটকেল নিক্ষেপ করছেন যে ওইখানে নিরাপত্তা দায়িত্বে যে বেসরকারি কোম্পানিটা আছে তাদের একজন লোক আহত হয়েছে। এটা হচ্ছে আপনার কোথায়, ইন্ডিয়াতে না ঢাকায়? আপনি যে ছবিটা দেখাচ্ছেন এটা দিল্লিতে। এটা দিল্লিতে। তাইলে দেখেন এখানে এই যে বাসগুলো দেখেন, আর ওরা এই জায়গায়, তার মানে ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে কিন্তু বাস ঢুকে না। পাবলিক বাস ডিপ্লোম্যাটিক জোনের ভিতরে, জোনের অনেক বাহিরে এটা। আর এইখানে আমাদের লোকজন বাংলাদেশে ওদের এম্বাসির ভেতরে ঢুকছে, আবার আপনার যে অ্যাম্বাসেডারের বাড়ি আক্রমণ করছে। এত কিছু হওয়ার পরও কিন্তু ইন্ডিয়া খুব একটা জোরে বিবৃতি দেয় নাই। ওরা নর্মালি জানাইছে যে এটা কূটনীতিক সম্পর্কের পরিপন্থী, ভিয়েনা কনভেনশনের অধীনে আপনি এইরকম করতে পারেন না। তো সেটা নিয়ে ইন্ডিয়া যতটা না উদ্বেগ প্রকাশ করছে, তার চাইতে 6 কিলোমিটার দূরের ওই 40-50 জনের একটা মিছিল নিয়ে বাংলাদেশ মানে বিশাল জিনিস। তা বাংলাদেশের যখন এতই যন্ত্রণা, আমার কথা হচ্ছে এতই যন্ত্রণা, ওরা ইন্ডিয়ান এবং ইন্ডিয়ান হাইকমিশন, ওরা বলতেছে যে ওখান থেকে কেউ বলছে যে ইন্ডিয়ান বাংলাদেশি হাইকমিশনারকে মাইরা ফেলার জন্য। বাংলাদেশে তো বলছে লাথি মেরে বের করে দাও, গাছের সাথে ঝুলিয়ে দাও। এগুলো তো ভিডিও আছে, বাঙালিরা এরকম একটা ভিডিও দেখা যে এরকম বলছে। আর এত ঝামেলার দরকার কি? আপনার কূটনীতিক সম্পর্ক ছিন্ন করেন, বাংলাদেশকে বলতে কূটনীতিক সম্পর্কে ছিন্ন করেন। আপনাদের তো হেডাম বেশি না ভাই? আপনার 7 সিস্টার টুকরা করবেন, 10 টুকরা, ওইদিকে এই করবেন সেই করবেন, আপনারা করেন। যেমন ওনারা আমাদের বাংলাদেশের লোকজনই কি বলছে, এই যে আপনার পররাষ্ট্র উপদেষ্টা কি বলছে, যে যারা এগুলো বলছে তারা আসলে সরকারের কথা না, এটা সাধারণ পাবলিকের কথা। তো সামনের এটা আজকে যেটা দিল্লিতে সেটা সাধারণ পাবলিকের কথা। আপনি ইসরায়েল যদি 2টা বোম মারে ফিলিস্তিনে, আপনি আইসা চিল্লা ফাটায় ফেলান, দোকানপাট বন্ধ করেন, লুটপাট করেন। তো সেখানে এখানে আপনি একজন হিন্দুরে মাইরা ফেলাবেন, ওটা হিন্দু দেশ, তারা তো কথা বলবে। আর আজকে কেন ভাই শুধুমাত্র ইন্ডিয়ার কথা বলা হচ্ছে? গতকাল নেপালে কি হয়েছে, ওই ঘটনাটা কি কেউ খেয়াল করছেন? নেপালে তো এটা বিশাল হই হই রয়েছে, লক্ষ লোকের সমাবেশ হয়েছে। ওইখানে আমাদের বিভিন্ন উপদেষ্টাদের কুশপত্তি লিখে দাহ করা হয়েছে। সেখানে নেপালে বাংলাদেশের পতাকায় আগুন দেয়া হয়েছে, আগুন ধরাইছে, পায়ে মারাইছে। কই নেপালে নিয়ে তো কথা কর না আপনারা? কারণ হচ্ছে যে না, ওইটা শুধু নেপালে নিয়ে কথা বললে ওইটা দিয়ে মানে ভাত খাইবো না মানুষ, চিরা ভিজবো না। এখানে ইন্ডিয়ার বিরুদ্ধে কথা কইলে পাবলিক মনে করে যে হ্যাঁ ইন্ডিয়া বহুত বড় সেটা নিয়ে। তো এগুলো হচ্ছে যে কি জানেন, এগুলো হচ্ছে যে পুরো ওই যে বাচ্চা পোলাপাইনের মতো। মানে আমাদের বাংলাদেশের কিছু বঙ্গু আছে যারা কিছুই বুঝে না, ওই ভারত বিরোধী কথা কইলে লাফায়। মৌলবাদী কতগুলো আছে যেগুলো মনে করে যে যাইয়া ভারত আক্রমণ করে দিতে পারবে। আমার কথা হচ্ছে ভাই, এত কিছু না কইরা যাও, আক্রমণ করতে যাও।